হরেন চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতরে মা ঘুমাচ্ছেন। এই সাধারণ দৃশ্যটাই আমাকে কাঁপিয়ে দিল, কারণ আমি জানতাম যে শক্তি পাহাড় থেকে নেমে এসেছে সে ঘর চিনে ফেলে। নোটবুকটা টেবিলে রাখা ছিল। আমি হাত বাড়াতে সাহস পাচ্ছিলাম না। এই প্রথম আমি নিজের লেখাকে ভয় পাচ্ছি। শেষ ছেঁড়া পাতার পর নতুন লেখা উঠেছে। লেখক যত লিখবে তত দেখা যাবে। দেখা মানে চিহ্নিত। আমি কলমটা তুলে ধরলাম। কলমটা ভারী, যেন শুধু কালি না, কিছু আর একটা বোঝা নিয়ে চলে। পরদিন সকালে রুদ্র এলো। ওর চোখ লাল, ঘুম হয়নি। রুদ্র বলল, হরেন আমার বাড়িতে এসেছিল। বলেছে আমার বাবার মানচিত্র ভুল। এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল, কারণ মানচিত্রটা আমার বাবার হাতেই আঁকা। আমরা তিনজন, আমি, রুদ্র, ময়ূরী, গেস্ট হাউসের পিছনের ঘরে বসলাম। এই ঘরটা ছোট, একসময় পর্যটকদের জন্য ছিল, এখন আমাদের নিরাপদ মনে হয়। ময়ূরী বলল, আমার মা স্বপ্নে আর গান গায় না। আমি চমকে তাকালাম। ময়ূরী বলল, সে কথা বলে, শুধু বলে লিখতে দিস না। ময়ূরীর কথার পর ঘরের বাইরে হঠাৎ মন্দিরের ঘন্টা বাজতে শুরু করলো। আমরা সিদ্ধান্ত নিলাম আমি লেখা বন্ধ করব। পুরোপুরি না, কিন্তু খোলা কাগজে নয়। আমি বাবার নোটবুকটা খুললাম, যেটা পাহাড় চেনে। শেষ পাতায় লিখলাম, যদি লেখা শক্তি হয় তবে না লেখাও শক্তি। এটাই ছিল আমার প্রথম বিদ্রোহ। সেদিন রাতেই হরেন আবার এলো। এবার একা না, তার সঙ্গে শম্ভু মাহাতো। শম্ভুর চোখে আজ আর হাসি নেই, আছে হিসাব। শম্ভু বলল, লেখা থামাও, নইলে পাহাড় নিজে কলম ধরবে। আমি শান্ত গলায় বললাম, পাহাড় তো ধরে ফেলেছে। হরেন আমার দিকে তাকালো দীর্ঘক্ষণ, তারপর বলল, তুমি লিখছো না, তুমি ডেকে আনছো। এই বাক্যটা আমার শরীর কাঁপিয়ে দিল। শম্ভু এগিয়ে আসতেই আমার ফোনে হঠাৎ আমাকে আমার মতো থাকতে দাও এই গানটা বাজতে শুরু করলো। আমি বন্ধ করিনি, কারণ এই লাইনটাই আমার ঢাল। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, আমার বাবা কোথায়? শম্ভু থামলো। এই প্রথম। হরেন বলল, তোমার বাবা পাহাড়কে লিখেছিল, খাদান সেটা পছন্দ করেনি। এই এক লাইনে সব কিছু বদলে গেল। রুদ্র উঠে দাঁড়ালো। মানে পাহাড় আর খাদান আলাদা? হরেন মাথা নাড়ালো। সে বলল, পাহাড় স্মৃতি রাখে, খাদান ব্যবহার করে। আমি বুঝলাম আমরা ভুল জায়গায় লড়ছি। শত্রু জঙ্গল নয়, শত্রু সেই ক্ষত যেখানে মানুষ পাহাড় কেটেছে। সেই রাতেই আমি নোটবুক বন্ধ করে একটা নতুন খাতা খুললাম, সাধারণ, সস্তা। এতে পাহাড়ের চিহ্ন নেই। আমি লিখলাম, আমি আর ভবিষ্যৎ লিখব না, আমি শুধু স্মৃতি লিখব। এটাই ছিল দ্বিতীয় বিদ্রোহ। পরদিন সকালবেলা লালু আবার কথা বলল, অনেক দিন পর। সে আমাকে বলল, দিদি, ওরা ভয় পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কারা? লালু বলল, যারা মাটির ভেতরে থাকে। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ এই প্রথম খাদান ভয় পাচ্ছে। নোটবুকের ভেতর নতুন লাইন উঠল। লেখক লক্ষ্য ছিল, এখন লেখক হুমকি। আমি জানতাম এই লড়াই আর এড়ানো যাবে না। সকালের আলো আজ গেস্ট হাউসের ঘরে ঢুকতে পারছিল না। জানালার কাঁচে ধুলো জমে আছে, পুরনো খনির ধুলো। এই ধুলো নতুন না, এটা দশকের পর দশক ধরে জমে থাকা ভুলে যাওয়ার স্তর। আমি আঙুল দিয়ে কাঁচে একটা দাগ কাটলাম। বাইরে পাহাড় দেখা গেল, নিঃশব্দ, দোষহীন। রুদ্র আমাদের সামনে একটা ফাইল নামিয়ে রাখলো। ওর বাবার ট্রাঙ্ক থেকে পাওয়া হলুদ হয়ে যাওয়া কাগজ, সরকারি সিল, তারিখ 1993। রুদ্র বলল, এই খনিটা তখন বন্ধ হয়নি, এই খনিটা চাপা দেওয়া হয়েছিল। আমি কাগজ পড়লাম। চোখের সামনে ছবিগুলো উঠতে লাগলো। একটা বিস্ফোরণ,
মাটির ভেতরে আটকে পড়া শ্রমিক। সংখ্যা লেখা নেই, শুধু লেখা ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে। ময়ূরী জানালার ধারে দাঁড়িয়েছিল। ও হঠাৎ বলল, আমার মা তখন গান বন্ধ করেছিলেন। আমি তাকালাম। ময়ূরী বলল, হঠাৎ একদিন বাড়ি ফিরে বলেছিলেন, এই পাহাড়ে এখন আর গলা তোলা যায় না। আমি বুঝলাম গান ছিল সাক্ষ্য, আর সাক্ষ্য সবচেয়ে বিপজ্জনক জিনিস। আমরা সেই খনির দিকে গেলাম, এবার আর গোপনে না, দিনের আলোতে। রাস্তায় চা দোকান, লোক বসে আছে, কেউ আমাদের আটকায় না, কারণ সবাই জানে এই পথে গেলে ফেরা নিশ্চিত নয়। খনির মুখে একটা শাল গাছ বড় হয়ে দাঁড়িয়ে আছে। গাছের গায়ে লাল সুতো, মানত। আমি গাছ ছুঁয়ে দেখলাম, ঠান্ডা। মনে হলো এই গাছ অনেক কিছু দেখেছে, কিন্তু কিছু বলেনি। ভেতরে ঢুকতেই বাতাস বদলে গেল। এই বাতাস পাহাড়ের না, এই বাতাস আটকে পড়া মানুষের। আমার মাথা ঘুরছিল, তবুও আমি হাঁটছিলাম, কারণ আজ লিখছি না, আজ দেখছি। খনির ভেতরের অন্ধকারে ঢুকে যখন পায়ের শব্দগুলো নিজেরাই ভারী হয়ে আসছিল, তখন একটা জায়গায় ময়ূরী থেমে গেল। দেয়ালে আঁচড়, মানুষের নখের, তার নিচে একটা লাইন। আমরা ফিরতে পারিনি। আমি হাত বাড়ালাম। লেখাটা নতুন না, কিন্তু স্মৃতি নতুন হয়ে উঠল। ঠিক তখনই লালু কথা বলল। ও আমাদের সঙ্গে আসেনি, তবু কণ্ঠটা শুনলাম। দিদি, এখানে খুব শব্দ। রুদ্র চমকে উঠল। লালু? কণ্ঠটা বলল, ওরা এখনো কথা বলে, কিন্তু কেউ শোনে না। আমার বুক ভারী হয়ে গেল, কারণ বুঝলাম স্মৃতি কখনো মরে না, শুধু চাপা পড়ে। হঠাৎ পেছনে শব্দ, পাথর সরে যাওয়ার। আমরা ঘুরে তাকালাম। শম্ভু মাহাতো একাই। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন? শম্ভু দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, কারণ এই জায়গায় মিথ্যে চলে না। এই প্রথম ওর গলায় ক্লান্তি। শম্ভু বলল, ওইদিন খনির ভেতরে 100-র বেশি মানুষ ছিল। রুদ্র ফিসফিস করে বলল, তালিকায় 30। শম্ভু মাথা নাড়ল। বাকিরা স্মৃতি হয়ে গেছে। এই কথাটা বলার সময়ও কাঁদছিল না, আর ঠিক এই কারণেই ভয়ঙ্কর। আমি জিজ্ঞেস করলাম, আমার বাবা? শম্ভু চোখ নামালো। সে বলল, তোমার বাবা লিখতে শুরু করেছিলেন, নাম, সংখ্যা, দিন, তাই ওকে থামাতে হয়েছিল। আমি বুঝলাম খাদান শুধু মাটি কাটে না, ইতিহাসও কাটে। শম্ভুর কথা শেষ হতেই খনির ভেতরে অন্ধকারে হঠাৎ দেয়ালের এক অংশ ধসে পড়ল। ধুলো, কাশি, আর তার মধ্যে একটা হেলমেট, ভেতরে নাম লেখা, অনিরুদ্ধ সেন, আমার বাবার নাম। আমি বসে পড়লাম, কারণ এটা মৃত্যু নয়, এটা প্রমাণ। নোটবুক আমি খুলিনি, তবু শব্দগুলো মনে লিখে ফেললাম, কারণ এই স্মৃতি লুকোবার নয়। বাইরে বেরিয়ে আমি শম্ভুর দিকে তাকালাম। আমি জিজ্ঞেস করলাম, এখন? শম্ভু বলল, এখন খাদান জানবে স্মৃতি উঠে এসেছে। আমি বুঝলাম এটাই যুদ্ধের ঘোষণা। খনি থেকে বেরিয়ে আসার পর কেউই সঙ্গে সঙ্গে কথা বলেনি। আমরা পাহাড়ের ঢালে বসেছিলাম, পায়ের নিচে শুকনো পাতা, মাঝে মাঝে ভেঙে যাওয়া পাথরের শব্দ। এই শব্দগুলো খুব চেনা, গ্রামের সকালের মতো, কিন্তু আজ এগুলো ভারী। রুদ্র প্রথম কথা বলল, আমার বাবা যদি বেঁচে থাকতো, এই কাগজগুলো আগেই পুড়িয়ে ফেলতো। আমি তাকালাম, কারণ? রুদ্র হাসল, কিন্তু সেটা হাসি না। কারণ সত্য সবসময় বিপজ্জনক জিনিস। আমরা ফিরছিলাম মথা গ্রামের দিকে। রাস্তায় মহুয়া গাছ, মাটিতে পড়ে থাকা ফুল, দু একটা ছাগল, সব কিছু স্বাভাবিক। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর। গ্রামে ঢুকতেই একটা বাচ্চা আমাদের দেখে বলল, ওই খনি থেকে এসেছো? আমি মাথা নাড়লাম।
সে বলল, ওখানে রাত হলে লোকজন কাঁদে। ও খুব স্বাভাবিকভাবেই বলল, যেন বলছে আজ বৃষ্টি হবে। আমরা শম্ভু মাহাতোর বাড়িতে ঢুকলাম। একটা পুরনো মাটির বাড়ি, দেয়ালে ফাটা, ছাদ থেকে ঝুলে থাকা হারিকেন। ভেতরে শম্ভুর স্ত্রী ধনিয়া মাহাতো। ও আমাদের চা দিল, লেবু পাতা আর চিনি। চা দিতে দিতে বলল, ওই দিন ও বাড়ি ফেরেনি। আমি বুঝলাম গল্প শুরু হয়ে গেছে। ধনিয়া বলছিল, বিস্ফোরণের রাতে ওর জামা বাড়িতে এসেছিল, ও আসেনি। ও জামাটা দেখালো, কালচে দাগ, রক্ত না, খনির কালি। ধনিয়া বলল, এই দাগগুলো ধোয়া যায় না, ঠিক স্মৃতির মতো। এক এক করে লোক আসতে লাগলো। এক বৃদ্ধ, গোবিন্দ বাউরি, ওর ভাই খনিতে কাজ করত। এক মহিলা, সীতালি টুডু, ওর স্বামী সেই তালিকায় ছিল না। এক তরুণ, মঙ্গল হাঁসদা, ও তখন শিশু ছিল। ওরা কেউ চিৎকার করছিল না, কেউ কাঁদছিল না। ওরা শুধু বলছিল। একজনের পর একজন নামহীন গল্প বলতে শুরু করতেই হারিকেনের আলোয় মুখগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। শেষ না হওয়া পথ। আমি নোটবুক খুললাম, প্রথমবার নাম লিখলাম, বয়স, শেষ দিন। কেউ কেউ বলল, নাম লিখলে কি ওরা ফিরবে? আমি বললাম, না, কিন্তু হারাবে না। রুদ্র বাইরে দাঁড়িয়েছিল। ও বলল, এই খাতাটা বেরুলে খনি বন্ধ হবে না। আমি বললাম, কিন্তু মিথ্যে বন্ধ হবে। রাতে বিদ্যুৎ গেল, হারিকেন নিভে গেল, অন্ধকার। আর সেই অন্ধকারে ময়ূরী ওর কাঁপা গলায় গান গাইছিল। থামেনি, সম্পূর্ণ অন্ধকার। যখন কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, শুধু গলা শোনা যাচ্ছিল। গানটা কান্না হয়ে উঠল। ঠিক তখনই বাইরে কুকুর ডাকতে শুরু করলো একসাথে। আমি বাইরে বেরোলাম, পাহাড়ের দিকে তাকালাম। মনে হলো পাহাড় শুনছে। শম্ভু পাশে এসে দাঁড়ালো। ও বলল, আপনি জানেন, আর যা হয়েছে ওটা থামানো যাবে না। আমি বললাম, আমি থামাতে আসিনি। শম্ভু দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, তাহলে খাদান লড়বে। রাতে আমি ঘুমোতে পারিনি, কারণ জানতাম নামগুলো আজ ফিরেছে। আর নাম ফিরলে ভূত লাগে না। সত্যই যথেষ্ট। সকালের আলোয় মথা গ্রামটা একদম স্বাভাবিক ছিল। চুলায় আগুন জ্বলছে, বউরা হাঁড়ি নামাচ্ছে, স্কুলের বাচ্চারা ব্যাগ কাঁধে হাঁটছে। এই স্বাভাবিকতার মধ্যেই সবচেয়ে বড় অশান্তি লুকিয়ে থাকে। আমি উঠোনে বসে বাবার নামটা আবার লিখলাম, অনিরুদ্ধ সেন। হাত কাঁপেনি, কারণ নামটা আজ একা নয়। রুদ্র খবরটা নিয়ে এলো। ও বলল, খাদানের লোক এসেছে দুপুরের মধ্যেই। আমি মাথা নাড়লাম। গ্রাম জানে? রুদ্র বলল, গ্রামই ডেকেছে। গ্রামের মাঠের লোক জড়ো হতে লাগলো। কেউ মাইক আনেনি, কেউ স্লোগান দেয়নি, সবাই শুধু দাঁড়িয়েছিল। এই দাঁড়িয়ে থাকা চিৎকারের থেকেও বড়। শম্ভু মাহাতো মাঠের একপাশে দাঁড়িয়েছিল। আজও ইউনিফর্মে না, সাধারণ ধুতি পাঞ্জাবি। আমি বুঝলাম, আজ সে অফিসার না, আজ সে গ্রামের ছেলে। খাদানের জিপ ঢুকলো, তিনটে, ধুলো উড়িয়ে। ভেতর থেকে নামলো একজন সুপারি কাটা গালওয়ালা লোক, বিনয় আগরওয়াল। ও কথা বলার আগেই ধনিয়া মাহাতো এগিয়ে এলো, হাতে সেই জামা। ধনিয়া জিজ্ঞেস করলো, এইটা চেনেন? বিনয় তাকালো, মুখ শক্ত। সে বলল, পুরনো জিনিস, আইনের মূল্য নেই। আমি সামনে গেলাম। আমি বললাম, কিন্তু নাম আছে এবার তালিকায়। বিনয়ের কণ্ঠ যখন অফিসি হয়ে উঠছিল আর গ্রামের মানুষ যখন নীরবে দাঁড়িয়েছিল, আমি নোটবুক খুললাম। এক এক করে নাম পড়তে শুরু করলাম। কেউ থামলো না। একটা নাম পড়লে একজন সামনে আসতো, একটা নাম পড়লে একটা চোখ ভিজতো। একটা নাম, এটা মিছিল না, এটা গণনা। বিনয় চিৎকার করলো, এগুলো মিথ্যে।
ঠিক তখনই মঙ্গল হাঁসদা এগিয়ে এলো। ও বলল, মিথ্যে হলে আমরা এত বছর চুপ ছিলাম কেন? কেউ উত্তর দিল না। হঠাৎ দূরে পাহাড় থেকে একটা আওয়াজ এলো, পাথর সরে যাওয়ার। খাদানের লোক চমকে উঠল। শম্ভু ফিসফিস করে বলল, খনির পুরনো দেওয়াল বসে গেছে। আমি বুঝলাম পাহাড় সময় বেছে নেয়। খনির ভেতর থেকে ধুলো উড়ে আসতে আসতেই গ্রামের মানুষগুলো একসাথে সামনে এগিয়ে এলো। বিনয় ফোনে কথা বলতে শুরু করলো, চিৎকার, ঘাম। শেষে ফোন নামিয়ে বলল, খনি আপাতত বন্ধ। কেউ হাততালি দিল না, কারণ এটা জয় না, এটা শুরু। রাতে আমরা পাহাড়ের দিকে তাকিয়ে বসেছিলাম। ময়ূরী ধীরে গাইল, গলা ভাঙা কিন্তু পরিষ্কার। আমি শেষবার নোটবুক বন্ধ করলাম। মনে হলো বাবা বাবা বাড়ি ফিরেছেন। নামে খনি বন্ধ, নামহীনরা নাম পেল। গ্রাম নীরব প্রতিবাদ শিখল। পাহাড় প্রথমবার নড়ল। খাদানের প্রতিশোধ অসম্পূর্ণ। পাহাড়ের শরীরে যে দাগ, আমি প্রথমে বুঝতেই পারিনি ওটা দাগ। ভোরবেলা উঠেছিলাম জল খেতে। গেস্ট হাউসের উঠোনে তখনও কুয়াশা। চা চাপানো হয়নি। মুরগি ডাকার আগের সময়, সেই সময়টাই পাহাড় সবচেয়ে সত্যি থাকে। আমি পাহাড়ের দিকে তাকালাম। কাল রাতে সেই চিহ্নটা, লাল রং, আজও আছে, কিন্তু এখন পরিষ্কার। ওটা কোনো প্রতীক না, ওটা চিহ্ন। যেমন মানুষের শরীরে পুরনো কাটা দাগ থাকে, কারণ সেরে যায় কিন্তু মিলিয়ে যায় না। রুদ্র পিছন থেকে বলল, তুমি কি জানো এই পাহাড়ের একটা নাম আছে? আমি ঘুরে তাকালাম। অযোধ্যা পাহাড় তো। রুদ্র মাথা নাড়ল। সরকারি নাম, লোকের মুখে অন্য নাম। আমি কিছু বলার আগেই ময়ূরী এসে দাঁড়ালো। ও বলল, আমার ঠাকুমা বলতেন এই পাহাড়ের নাম বাঁধা পাহাড়। আমি চুপ করে রইলাম। কারণ? ময়ূরী বলল, এখানে কিছু বেঁধে রাখা হয়েছে। আমরা বাজারে গিয়েছিলাম। সাপ্তাহিক হাট, মহুয়া, শালপাতা, হাঁড়ি, পুরনো রেডিও। এই হাটে লোক গল্প বলে না, লোক ইঙ্গিত দেয়। এক বুড়ো লোক আমাদের দেখে বলল, ওই পাহাড়ে আবার দাগ উঠেছে নাকি? আমি থমকে গেলাম। আগেও উঠেছিল? আমি জিজ্ঞেস করলাম। বুড়ো হাসলো, দাঁত নেই। সে বলল, উঠেছিল, তারপর অনেক দিন চুপ ছিল। চা দোকানে বসে আমরা চা খেলাম। চা খুব মিষ্টি, কারণ চিনি কম দিলে লোক কথা বলে না। দোকানদার হীরালাল সিংহ। ওর ছেলে খনিতে কাজ করতো না, তবুও ভয় পায়, কারণ ভয় উত্তরাধিকার। হীরালাল ফিসফিস করে বলল, দিদি, এই দাগ মানে পাহাড়ের শরীর খুলছে। আমি বললাম, তার মানে? হীরালাল চুপ করে রইল। এই চুপটাই উত্তর। হাটের ভিড়ের মধ্যে বসে তখন মনে হচ্ছিল হঠাৎ পাহাড় আমাদের দিকে তাকিয়ে আছে। বিকেলে আমরা পাহাড়ের কাছে গেলাম। নতুন করে কোনো খনির কাজ নেই, তবু লোক নেই। এই না থাকা আরো ভয়ঙ্কর। লাল দাগের কাছে আমি হাত বাড়ালাম। গরম, রোদ পড়েনি সেখানে। রুদ্র বলল, পাথর গরম হয় না এভাবে। আমি হাত সরালাম। হঠাৎ মনে হলো কেউ নিঃশ্বাস ফেললো। ঠিক তখনই লালু দৌড়ে এলো। ওর চোখ বড়। ও বলল, দিদি, রাতে পাহাড় হাঁটে। আমি কিছু বলিনি, কারণ বাচ্চারা মিথ্যে বানায় না, ওরা যা শোনে সেটাই বলে। রাতে বিদ্যুৎ গেল আবার। আমরা তিনজন উঠোনে বসেছিলাম। ময়ূরী হঠাৎ বলল, আমার মা বলতেন যে পাহাড় গান শোনে সেই পাহাড় ঘুমোয় না। আমি জিজ্ঞেস করলাম, তোমার মা এই পাহাড়ে গাইতেন? ময়ূরী মাথা নাড়ল, বলল, শেষবার গিয়েছিলেন যেদিন খনির বিস্ফোরণ হয়। রাতে আমি নোটবুক খুললাম, নতুন পাতায় লিখলাম, পাহাড় জীবিত, আর সে অপেক্ষা করছিল। ঠিক তখন দূরে পাথর গড়ানোর শব্দ। একটা না, অনেকগুলো। আমি জানালা দিয়ে তাকালাম। কুয়াশার মধ্যে মনে হলো
পাহাড়ের ছায়া একটু সরে গেল। রাতটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। মথা গ্রামের রাস্তায় তখনও দু একটা আলো জ্বলছে। কারেন্ট আসে যায়, এই অনিশ্চয়তায় সবাই অভ্যস্ত। আমি বারান্দায় বসে পা ঝুলিয়েছিলাম। নিচে কুকুরগুলো গোল হয়ে ঘুমাচ্ছে। পাহাড়ের দিক থেকে হালকা হাওয়া আসছে, শালপাতার গন্ধ। এই গন্ধ আমার ছোটবেলার। বাবার সঙ্গে পুরুলিয়া আসার সময় এই গন্ধেই ঘুমিয়ে পড়তাম। ময়ূরী রান্নাঘরে ছিল, ভাত চাপিয়েছে, ডাল গরম করছে। ওর এইসব ছোট কাজগুলো খুব নিখুঁত, কারণ ওর মা মালতী দেবী গান শেখানোর পাশাপাশি সংসারটাকেও একটা তাল লয় দিয়ে বেঁধে রেখেছিলেন। মালতী দেবী খনির বিস্ফোরণের পর আর কখনো মঞ্চে ওঠেননি। গান ছেড়ে দিয়েছিলেন, কিন্তু গলার স্বর ছাড়েননি। এই বাড়িতে গান এখনো বাতাসে থাকে। রুদ্র উঠোনে বসে বাবার ফাইলগুলো পাল্টাচ্ছিল। ওর বাবা শশাঙ্ক মুখার্জি খনি দপ্তরের হিসাব রক্ষক ছিলেন। সরকারি চাকরি, নিরাপদ মানুষ। তবু শশাঙ্কবাবু প্রতিদিন খাতায় একটা লাইন লিখতেন। আজও হিসাব মেলেনি। রুদ্র ছোটবেলায় ভাবতো এটা অঙ্কের হিসাব, আজ বুঝেছে এটা মানুষের হিসাব। আমি নোটবুক বন্ধ করছিলাম, ঠিক তখন তুম, মাটিটা কেঁপে উঠল। ভূমিকম্পের মতো না, বরং যেন কেউ খুব ভারী পা ফেলে হাঁটলো। কুকুরগুলো একসাথে উঠে দাঁড়ালো। কেউ ডাকলো না, সবাই পাহাড়ের দিকে তাকালো। এই নীরবতা চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। দূর থেকে আলো দেখা গেল, মোবাইল টর্চ, চেঁচামেচি, দৌড়ান, উপরে দৌড়ান। কণ্ঠটা চেনা, হীরালাল সিংহ। আমরা ছুটে গেলাম। পাহাড়ের পায়ে লোক জড়ো হয়েছে। মাটিতে পড়ে আছে একজন মানুষ, চেনা মুখ, গোবিন্দ বাউরি, যে কাল বলেছিল নাম লিখলে কি ওরা ফিরবে। গোবিন্দ বাউরির চোখ খোলা, মুখে ভয় নেই, শুধু আশ্চর্য। একজন বলল, পাথর পড়েছে মাথায়। কিন্তু পাথরটা দেখলাম ওটা পড়ে না, ওটা সরেছে। খুব পুরনো এক পাথর, যার নিচে শুকনো লাল মাটি। আমি হাঁটু গেড়ে বসলাম, মাটিতে হাত দিলাম, গরম। রাতের বেলা। শম্ভু মাহাতো তখনও আসেনি। আজ সে বাড়িতে ছিল, কারণ সে জানতো এই রাত আসবে। হঠাৎ এক বুড়ি চিৎকার করে উঠল, ওকে ডেকেছিল। সবাই তাকালো। বুড়ির নাম ফুলমণি হাঁসদা। ওর স্বামী খনির প্রথম বিস্ফোরণে মারা গিয়েছিল। ফুলমণি বলল, রাতে গোবিন্দ বলছিল আজ ডাক আসছে। আমি গিলে নিলাম। আমি জিজ্ঞেস করলাম, কার ডাক? ফুলমণি পাহাড়ের দিকে আঙুল তুলল। ওর। ঠিক তখনই আবার দুম, আরো জোরে। এবার দূরে না, খুব কাছে। আমরা সবাই একসাথে পিছিয়ে গেলাম। পাহাড়ের ছায়া সামান্য নড়ল। আমি জানি এটা যুক্তি না, কিন্তু বিশ্বাস সব সময় যুক্তি মানে না। লালু আমার হাত চেপে ধরল। দিদি, ও ফিসফিস করে বলল, আমি বলেছিলাম না পাহাড় হাঁটে। আমি ওর হাত ছাড়ালাম না, কারণ এই মুহূর্তে বাচ্চাটাই সবচেয়ে সত্যি। রাতে কেউ ঘুমোতে পারেনি। গোবিন্দ বাউরির দেহ পাহাড়ের পায়েই রাখা হলো, কারণ গ্রাম জানে এই মৃত্যু ঘরের নয়। ভোরের আগে আমি আবার পাহাড়ের দিকে তাকালাম। লাল দাগটা আর এক জায়গায়, দুটি দাগ, যেন পায়ের ছাপ। আমি নোটবুকে লিখলাম, পাহাড় প্রথমবার কাউকে নিয়েছে, কিন্তু এটা শেষ নয়।